আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড, পর্ব ৫৮। লেখিকা ডায়না ইমরোজ লাকি। মিলন। এক রাতে একটি গুদামঘরের ভেতর বসে কেউ তাকে নৃশংসভাবে হত্যা করেছে। কেউ কেউ বলে সেদিন রাতে গুদামঘরটা থেকে মেয়েলি কণ্ঠ পাওয়া গেছে। অদ্ভুত লাগছে আহিরের কাছে সবকিছু। গত কদিন সে দ্য সাইলেন্ট ম্যানর বইটির জন্য মিলন হত্যার তদন্ত এর দিকে নজর দিতে পারেনি। আর সে অপেক্ষা করবে না। যত দ্রুত সম্ভব মিলন হত্যার খুনিকে সে খুঁজে বের করবে। সঠিক বিচার দরকার। আদৌ কি সঠিক বিচার দরকার? বিনা দোষে কেউ কাউকে খুন করতে পারে না। হয়তো মিলন কোনো কারণে দোষী ছিল, নয়তো অন্য কারো অপরাধ সে দুর্ভাগ্যবশত দেখে ফেলেছে। বিনিময়ে তাকে জীবন দিতে হয়েছে। আহির ঘুম থেকে পোশাক বদলে নীল। নতুন শার্ট প্যান্ট পরে নীল, মাথায় হ্যাট পরল। এখন যেন পুরোপুরি তার রূপ একজন গোয়েন্দার রূপে রূপান্তরিত। গতকাল মীর বলেছিল সে আহিরের সাথে তদন্তে বের হবে। সেই নিয়তে ঘুম থেকে সেও আজ তাড়াতাড়ি উঠেছে। হাতমুখ ধুয়ে শালুক এর সাথে দেখা করতে গিয়েছে। গতকাল থমাস মীরকে সাথে করে ঘুমিয়েছেন। গ্রামে বসে মীর বেলাগাম হয়ে যাচ্ছে বলে থমাসের ধারণা। উনি মীরকে গতরাতে বকাবকি করেছেন। রাতভর এখানে ওখানে ঘুরে বেড়ায়, যা উনার মোটেই পছন্দ নয়। ভয়ে থাকেন তিনি মীরকে নিয়ে। কিসের ভয় তা যেন অজানা। মীর শালুকের সাথে দেখা করে ফিরে আসল আহির কাছে। আহিরের মাথায় হ্যাট দেখে মীর বলল, আমিও একটা হ্যাট পরতে চাই। হ্যাট পরলে নিশ্চয়ই আমাকে গোয়েন্দা গোয়েন্দা লাগবে। আহির মৃদু হেসে তার ব্যাগ থেকে একটা হ্যাট বের করে দিল মীরকে। সে পরে নীল। আয়নায় নিজেকে দেখল। মনে হচ্ছে দুজন গোয়েন্দা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আহির পরপর তার এবং মীর এর দিকে দেখল। আজকে যেন তাদের ঠিক জন ডাল্টন এবং এরিসসন এর মতো দেখাচ্ছে। আহির হাসল শব্দ শূন্য করে। আহির টেবিল থেকে হাতে কলম তুলতে তুলতে বলল, আমি বের হব। তুই কি সত্যিই আমার সাথে বের হবি? এখানে মিথ্যার কি আছে? আগে কখনো খুনির তদন্ত করিনি, আজ করব। দেখবি আমি তদন্তে হাত লাগাতেই সব রহস্য বেরিয়ে আসবে। আহির মীরের মাথায় টোকা দিয়ে বল, বুদ্ধু তদন্তে হাত লাগায় না, বুদ্ধি। সঠিক বুদ্ধির ব্যবহার করতে হয়, বুঝেছিস? বুঝেছি, এবার চল। তারা দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামল। তাদের বাইরে যাওয়ার দৃশ্যটি দেখল মায়া। শেফালি তার সাথেই দাঁড়ানো। মায়া বলল, আমরা যাব আজকে তাদের সাথে। দেখি তারা কোথায় যায়। কোথায় আবার? মিলন রে যে খুন করল তার তদন্ত করতে যায়। সেইখানে আমরা যাইয়া কি করমু? আমরাও তাদের সাথে যোগদান দেব বলে মায়া সময় নষ্ট না করে শেফালির হাত ধরে তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নামল। বাড়িভর্তি অতিথি, আমজাদ এবং শালুকের নজর এড়িয়ে ঘরের বাইরে বের হয় মায়া। লাল রঙের থ্রিপিসের পাতলা ওড়নাটি দিয়ে মুখটি ঢেকে নীল। আহির ও মীর বাড়ি ছেড়ে বেশ কিছু দূর হেঁটে চলে গেছে। আজ তারা অশ্বগাড়ি কোনটিই সাথে নেয়নি। আহিরের কথামতো হেঁটেই পথে এগোচ্ছে তারা। আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে। সেদিন গুদামঘরের পাশ থেকে পাওয়া ছুরিটা আহির সাথে করে নিয়েছে। ছুরিতে খোদাই করা দুটি শব্দ লেখা, GS, রূপোর ছুরি। অক্ষর দুটোর মানে আহির খুঁজছে, এখনো পায়নি। GS নামে কোনো দোকান আছে কিনা যেখানে ছুরি তলোয়ার তৈরি করা হয়, সেই খোঁজ করার জন্য তার সহকর্মী অরুণকে বলা হয়েছে। অরুণ বেশ আত্মবিশ্বাসের সাথে তখন জবাব দিয়েছিল, স্যার আপনি একদম ভাববেন না, আমি খোঁজ নিচ্ছি। কি খোঁজ চলছিল গত কদিন ধরে। আজ অরুণের সংবাদ পাঠানোর কথা। কল আসেনি। বোধহয় অরুণ নিজেই আসবে। অরুণ যখনই কঠিন কিছু জানতে পারে তখন তার আনন্দকে দেখে তাৎক্ষণিক উন্মাদ হয়ে যায় আহিরকে জানানোর জন্য। আজকের পথঘাট বেশ শূন্য। মানুষের আনাগোনা খুব একটা দেখা যাচ্ছে না। দূরে খেতে কজন কৃষককে দেখা যাচ্ছে, এক হাতে কাঁচি আরেক হাতের মুষ্টিতে ধান। উনারা তাকিয়ে আছেন আহির ও মীরের দিকে। শহরের বাবুদের মতন তাদের রূপ, মাথায় হ্যাট, ফলে দেখায় গোয়েন্দার মতন। উনারা বিভ্রান্ত নিয়ে দেখছেন। কিছু পথ পাড়িয়ে গেলে একটি বিশাল বটগাছ দেখা গেল। গাছটির নিচে বসার জন্য ইটের তৈরি লাল রঙের বসার টুল আছে। গাছটিতে দড়ির একটি দোলনা ঝুলছে। মীর দোলনাটা দেখে কিছু বলে উঠতে চাইল। তাৎক্ষণিক তার মাথায় ছোট্ট পাথরের মতন কিছু পড়ল। সে থমকে দাঁড়ায়। মাথায় তার হাত।
ঘাট পেছনে হেলে উপরের দিকে দেখল। আহির মাটি থেকে ছোট্ট বস্তুটি তুলল। বলল, এটা পাথরের খণ্ড। গাছ থেকে নয়, পেছন থেকে কেউ মেরেছে। বলে পেছন ঘুরল দুজনে। তাদের থেকে কয়েক হাত দূরে শেফালি ও মায়া নিজেদের মধ্যে কিছু নিয়ে আলাপ করছে। মীর তাদের দেখে চোখ কুঁচকে তাকায়। আহির বলল, এই হল কারণ। নিশ্চয়ই ওরা ছুড়েছে গু। মীর বলল, তুই সামনে এগো, আমি আসছি গু। বলে মীর মায়ের দিকে এগোতেই আহির পেছন থেকে বলল, তুই শালা আর ভালো হলি না গি। আহির বক্তব্য দীর্ঘ না করে চলে গেল তার পথে। মীর মায়ের দিকে এগিয়ে গেল। শেফালি মীরকে দেখে কিছুটা সরে দাঁড়ায়। মীর বলল, ও আমার মাথায় পাথর নিক্ষেপ করলে কেন? যদি মরে যেতাম গু। ক্ষুদ্র পাথরের আঘাতে কেউ মরে না। আপনি তো শয়তান, আপনি মরলে কিছু হবে না গি। আমি মরে গেলে সত্যিই তোমার কিছু যায় আসবে না ঘি। মায়া প্রথমে দুচোখ তুলে তাকাল মীরের দিকে, দ্বিতীয়বার চোখ ফেল মাটিতে, এরপর মাথা নাড়াল। কিছু যায় আসে না। মীর রসিকতা করে বলল, অভিশাপ দিলাম মেয়ে, তোমার জামাই যেন ল্যান্ডা হয় গে। তার চেয়ে বলুন বিয়ের আগেই যেন আমি বিধবা হই। খি মায়ের মুখে বিরক্তিকর ছাপ ফুটে উঠল। মীরকে কোনোভাবে বোঝাতে পারছে না সে তাকে ভালোবাসে, যাকে বলে মাত্রারিক্ত ভালোবাসা। মীরও বোঝার চেষ্টা করছে না, কিভাবে করবে। তার মনে যে অন্য কেউ। মায়া সে ব্যাপারে নিশ্চিত। তবু কখনো ভাবে কোনোভাবে মিরাকেল হতো, মীর তাকে ভালোবেসে ফেলত। মীর এক ভ্রু উঁচিয়ে বলল, বিধবা হলে সহ্য করতে পারবে না। প্রতিটি মেয়ের জন্যই স্বামী হারানো কষ্টের, সেটাও যদি হয় বিয়ের আগেই গু। মায়া কিছু বলল না, শুধু উসখুস উসখুস করছে। কোথায় যাবে, কোনো দিকে যাবে বুঝতে পারছে না। কিছুক্ষণ আগে থেকেও চেয়েছিল মীরের সাথে একটু সময় কাটাতে, হয়তো আর দুদিন পর কোনোদিন তার সাথে দেখা হবে না। কিন্তু এখন বড্ড বিরক্ত লাগছে, দৌড়ে পালাতে চাইছে। আশ্চর্য, তাকে তো মীর ধরে রাখেনি, চাইলেই যেতে পারে। তবু যেন কে আটকে রেখেছে মনে হচ্ছে। মীর শুধু মোহময় দৃষ্টিতে দেখছে মায়ার অস্থিরতা। সে উপভোগ করছে মায়ার ভাব ভঙ্গিমার নিশ্চুপ গান। কিছুক্ষণ মীর মায়ের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। সূর্যের রশ্মি পড়েছে ঠিক পথের মাঝে, গাছবিহীন পথ, ফলে রোদ সরাসরি এসে মায়ের মুখে পড়ল। ফর্সা গালে চিকচিক করা রোদ, গোলাপি ঠোঁট, কালো কুচকুচে চুলগুলো উঠছে কপালের সামনে, তার উপর লাল ওড়নার ঘোমটা। সব মিলেমিশে যেন মায়ের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। মীর এদিক ওদিক তাকাল, চোখ পড়ে বটগাছের দোলনার দিকে। ঘুরে মায়ের দিকে চোখ ফেলে বলল, দোলনায় দুলবে না গি? ভয় পাচ্ছ? আমি কাউকে ভয় পাই না ঘি। মায়া দৃঢ়তার সাথে বলল, চলো, দুদিন পর তো চলেই যাবে। কত দূরে তোমার শ্বশুর বাড়ি, আর হয়তো আলিমনগর আসার সুযোগ পাবে না। যাওয়ার আগে অন্তত আমার সাথে দোলনায় দোল খেয়ে যাও। বলে মীর মায়ের যাওয়ার অপেক্ষা করল না। সে নিজেই হাত বাড়িয়ে মায়ের হাত ধরে বটগাছের দিকে নিয়ে গেল। সে বসল ইটের টুলে। মায়া ইতস্তত বোধ করে দোলনায় বসল। দড়ির আড়াল থেকে মীরকে দেখল। মাথায় হ্যাট পরা অবস্থায় মীরকে এই প্রথম দেখছে মায়া। অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে। মীর হ্যাটটা ঠিকঠাক করে মায়ের দিকে দেখল। মৃদু ধমকের সুরে বল, দোল খাচ্ছ না কেন? মায়া দোল খেল। সামনে পিছে দোলনা বইতেই তার চুলগুলো খুলে গেল। প্রকৃতির প্রাণপন্ত দৃশ্যর সাথে মায়ের সৌন্দর্য এবং তার দোল খাওয়ার দৃশ্য যেন বেশ আবেদনময় হয়ে উঠল। ঠিক পাশে একজন সুদর্শন পুরুষ, মাথার উপর আগলে রাখার মতো একটি বটগাছ। এমন দৃশ্য যেন প্রকৃতির মাঝে খুব কম দেখা যায়। মীরের ঠোঁটে অজানা হাসি আসল। সে ঘুরে ঘুরে বারবার দেখছে মায়েকে। গ্রামের কিছু মুরব্বীরা যাচ্ছে রাস্তা ধরে, ঘুরে একবার চোখ তুলে দেখছে তাদের দিকে। মীর বসা অবস্থাতেই দুপকেটে হাত ঢুকিয়ে ওনাদের উদ্দেশ্য উৎফুল্ল এর সাথে বলল, খুকি চাচা, আমাদের মানিয়েছে না? মুরব্বীরা হেসে হেসে মাথা নাড়িয়ে বোঝাল মানিয়েছে। মায়ের কানে মীর এর এরূপ শব্দ ভেসে গেল। সে আফসোসের চোখে তাকায় মীরের দিকে। সত্যিই যদি তার সাথে এভাবে সারা জীবন থাকতে পারত। আক্ষেপ হচ্ছে, কষ্ট হচ্ছে তার। মীরকে সে পাবে না ভেবেই আবার কুকড়ে উঠল। দোলনা থামিয়ে পা স্থির করল। দোলনা থেকে নেমে মীরের সামনে এসে দাঁড়ায়। বলল, আপনার সাথে মানাবে মানে? আপনি এমন কথা কেন বললেন? লোকে কি ভাববে? অসভ্য লোক, আপনার সাথে এখানে আসাই আমার ভুল হয়েছে।
আপনি আর আমার সাথে কথা বলবেন না, পিছু নিবেন না ঘি। মায়া বিনা বিরতিতে কথাগুলো বলল। মীর রসিকতা করে বলল, এক গ্লাস জল খাবে? না মানে হাঁপিয়ে গেছ তো? একসাথে এতগুলো কথা, আর পিছু তো তুমি আমার নিয়েছ, আমি কোথায় নিলাম? থেমে মায়ের দিকে এগিয়ে সম্মুখীন হল। মোলায়েম কণ্ঠে শীতলতার ছোঁয়া চোখে বলল, আমি অসভ্য? তুমি প্রায়শই এই কথাটা আমাকে শোনাও, আজ অপেক্ষা করিও রাতে, তখন দেখাব অসভ্যতামি কিভাবে করে কি। আপনি আমার কিছুই করতে পারবেন না ঘি। অপেক্ষা করো কি শব্দ দুটো মীরের কণ্ঠে দৃঢ়তার সাথে বের হল। করব না। আপনি আর আমার সামনে আসবেন না ঘি। মীর মায়ার আবেগের জায়গাটা কিঞ্চিত উত্তাপ করার জন্য বলল, একদিন আর চাইলেও আমাকে পাবে না। সেদিন হয়তো দেখবে সাদা কাফনের শেষ সাজে, তির্যক আওয়াজে কেঁদেও আর পাবে না। অসভ্য লোকটাকে আর পাবে না। আফসোস করো না সেদিন গু। মীরের নরম কথায়ও মায়া গলল না। লোকটা সবসময় মজা করে, কখনো নরম কথা বলে অন্যর মন গলাতে চায়, কখনো হাসির কথা বলে অন্যকে হাসাতে চায়। যার অন্যর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে তার গা ঘেঁষে পর্যন্ত কথা বলছে। মায়া বড্ড বিরক্ত হল। মায়া বলল, আমি আসছি গু। এমনিতেই তো চলে যাবে, আজ অন্তত আমাকে দিনটা দাও। করুন আবদার জেন মীরের। লোকে দেখবে, বাবা জানলে বকবেন। রাফিদ ভাই এই পথ থেকেই বাড়ি ফিরবে গু। কেউ দেখবে না, দেখলেও চোখ ফুটো করে দেব। আঙ্কেল আত্মীয়ের সাথে ব্যস্ত। রাফিদ কারখানা থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গু। আপনি আহির ভাইয়ের সাথে কোথা রওনা হলেন? মিলন হত্যার তদন্ত করার জন্য গেলেন না কেন? তুমি পেছন থেকে টান দিলে আর আমি দৌড়ে আসলাম ঘ। অন্য কেউ টান দিলেও কি দৌড়ে আসতেন? সবার টানে কি আসা যায়? অন্যর সাথে তোমার তুলনা দিও না গু। মায়া থেমে যায়, আর কোনো প্রসঙ্গ পাচ্ছে না। কি জিজ্ঞেস করবে? আর মীরকে খুঁজে পাচ্ছে না। এদিক ওদিক তাকাতে গিয়ে শেফালির সাথে চোখে চোখ পড়ল। শেফালি ইশারা করল বাড়িতে ফেরার তারা। মীর পুনরায় বসে। মায়া শেফালিকে কোনো প্রক্রিয়ায় জবাব না দিয়ে মীরকে বলল, আপনার সাথে মোহিনীর সম্পর্ক তো অনেক দিন হল। বিয়ে করছেন কবে? মীর বল, শীঘ্রই বিয়ে করছি গু। তাকে খুব ভালোবাসেন? মীর প্রশ্ন শুনে হালকা ঘাড় একদিকে ঘুরিয়ে তাকায়। অপলক ক্লান্ত চোখে বল, খুব ভালোবাসি। প্রথম যেদিন ওকে দেখি হৃদয় আমার থমকে যায়। ওর চাহনি, তেজ, রাগ সবকিছু আমাকে বারংবার মুগ্ধ করে। কি ভালো লাগেনি মায়ের? মীর এর মুখে মোহিনীর কথা শুনে কষ্ট হচ্ছে। বুকটা কেমন ভার হয়ে উঠল। মনে হচ্ছে ভারী একটা পাথর বুকের উপর কেউ চেপে ধরেছে। নিজের কর্মের ফল নিজেই ভোগ করছে। কি দরকার ছিল মোহিনীর সম্পর্কে জিজ্ঞেস করার? মায়ের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল মুহূর্তে। মীর মায়াকে কাঁদতে দেখে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়াল। প্রশ্ন করল, কি হয়েছে, তুমি কাঁদছ কেন? মায়া দ্রুত চোখের জল মুছে ফেল। চোখ আড়াল করে মাথায় ঘোমটা টেনে বল, চোখে পোকা ঢুকেছে হয়তো, জ্বালা করছে। আমি চলি বলে ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হল। যেতে যেতে পথে সে কাঁদল। মাথার কাপড় পরে গিয়ে উডন্ত চুলগুলো দুলছে, সাথে টলমল চোখের জল। ইচ্ছে করছে বাড়ি নয়, দূরে কোথাও চলে যাবে, যেখানে সে একা থাকবে, তবু অন্য কারো সাথে ঘর বাঁধবে না। না, মীরকে দেখতে হবে। খুব ভালোবাসি, বিয়ে করব শীঘ্রই। মীর এর বলা কথাগুলো মায়াকে যেন বড় তাড়া করছে। সে ছুটে ছুটে বাড়ির দিকে চলে গেল। বাড়ি ভর্তি মানুষের সামনে দিয়ে সে দৌড়ে ঘরের ভেতর চলে যায়। শালুক রান্নাঘর থেকে দেখলেন মায়া উদ্ভ্রান্তের মতো দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। তিনি খানিক বিস্ময় প্রকাশ করেও করলেন না। হাতের কাজ ফেলে উপরে যাওয়ার জন্য মনস্থির করলেন। গৌরী দেখল শালুকের হাবভাব। সে বসা থেকে উঠে দাঁড়াল। বলক মালকিন, আমি যাই মায়ের ঘরে। শালুক প্রথম 2 সেকেন্ড চুপ থেকে পড়ে বললেন, খুজা, তোর তো মায়ের সাথে ভালো সম্পর্ক, দেখ ওর কি হয়েছে। গৌরী মায়ের ঘরে উপস্থিত হল। দরজা খোলা ছিল হাট করে। মায়া বিছানায় উবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গৌরী তার পাশে বসে কিছুক্ষণ মায়ের কান্নার কারণ আন্দাজ করার চেষ্টা করল। চেষ্টা বৃথা। মায়ের শরীরে হাত রাখল। প্রশ্ন করল, ও কাঁদছিস কেন, কি হয়েছে? বল আমায়। কোথায় গিয়েছিলিস? দেখলাম বাইরে থেকে ছুটে আসলি। মায়া বুক ভাসিয়ে কেঁদেই যাচ্ছে। যেন এ কান্না থামার নয়।
গৌরী কিছুটা উচ্চ স্বরেই এবার ডাকল মায়াকে। মায়া ধীরস্থির হয়ে উঠে বসে। চোখ নাকের ডগা লাল হয়ে গেছে, চুলগুলো এলোমেলো। গৌরী বিছানায় দুপা উঠিয়ে বসল। মায়ের দিকে তাকিয়ে তার চোখের জল মুছল। এরপর জিজ্ঞেস করল, ও এবার তো বল, কি হয়েছে? মায়া কিছু বলল না, নত দৃষ্টিতে বসেই রইল। গৌরী দ্বিতীয়বার প্রশ্ন না করে বলল, ঘমির। মায়া এবার মাথা তুলল, তার অশ্রুসিক্ত নয়নে যেন বলে দিচ্ছে উত্তর। গৌরী মায়ের নীরবতার জবাব ধরে বলল, তুই মীরকে ভালোবাসিস। আমি আজ সকালেই বুঝতে পেরেছি। আগেও আমি অনেকটা আন্দাজ করেছিলাম। তোর মুখে মীরের প্রশংসা শুনেও বুঝেছিলাম কতটা মুগ্ধতা নিয়ে বলতি। থেমে ব্যথিত কণ্ঠে আবার বলল, তুই চাইলে তো মীরকে সত্যটা বলতে পারিস কি? আমি তো কতভাবেই তাকে বোঝালাম, হয়তো সরাসরি নয়, তবে ধাপে ধাপে। সেও বুঝেছে। যদি তার মনে আমায় জায়গা থাকত তবে নিশ্চয়ই সে কিছু বলত। বিয়েতে তুই রাজি না, তাই না? বাবার ভয়ে, তার সম্মান রক্ষার্থে রাজি হয়েছি। আমি চাই না আমার জন্য আমার বাবার অসম্মান হোক। তাছাড়া মীর তো আর আমাকে ভালোবাসে না, কার জন্য বাবার বিরুদ্ধে যাব? গৌরী কোমল কণ্ঠে বলল, তা ঠিকই বলেছিস। যা হবার হবে। মানিয়ে নে নিজেকে। নতুন সংসারে পা ফেলতেই দেখবি সব ভুলে যাবি। যদি নিজের ভালোবাসার মানুষকে অতি সহজে ভুলে যাওয়া যেত, তবে কেউ প্রেম ব্যর্থতায় পাগল হতো না। তাই বলে নিজেকে ঠুকরে ঠুকরে মারবি, ভাগ্যকে মেনে নে। আর কান্নাকাটি করিস না। মায়া কিছু বলল না। বাইরে থেকে শুধু অতিথিদের কোলাহল এর শব্দ ভেসে আসল। পরিবেশ ক্ষণে ক্ষণে নতুন রূপে রূপান্তরিত হচ্ছে। এদিকে মায়ের মনে কোনো পরিবর্তন নেই, কোনো আনন্দ নেই তার ভেতরে। 9 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে আসল মায়ের ঘরে। বেশ হাঁপাচ্ছে মেয়েটা। মায়া ওকে বলল, তুই এখানে কেন? বাচ্চা মেয়েটা মায়ের দিকে এগিয়ে গেল। এরপর আদো আলো কণ্ঠে বলল, তোমাকে একজন চিঠি পাঠিয়েছে। কে? মায়া জিজ্ঞেস করতেই মেয়েটা চিঠিটা মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আদ্রিয়ান ভাইয়া। গৌরী হেসে বলল, তোর হবু জামাই। হয়তো গায়ে হলুদের পোশাক নিয়ে এসেছে। মায়ের আনন্দ হচ্ছে না। চিঠিটা খুলে দেখল না অবধি। দেখতে চাইছেও না, তবু মনের মধ্যে খচখচ করছে। দেখার আধটু আগ্রহ জন্মাল। এরপর কাপা হাতে বিরক্ত মুখ নিয়ে খুলল চিঠিটা। দুটো চিঠি, একটা ছোট্ট পাতা আর একটি বর। মায়া ছোটটি আগে খুল। তাতে লেখা, তুমি আমার সেই নেশা মায়া, যেই নেশার ঘোর কোনোদিন কাটবে না। আমি তোমার মায়ায় পুরোপুরি ডুবে গেছি, যার গভীরতা থেকে আর ওঠা সম্ভব নয়। তুমিই আমার জীবনের সেই নারী, যাকে ছুঁয়ে আলোকিত জীবনে পা রাখতে চাই। তুমিই আমার জীবনের সেই নারী হও, যাকে ছুঁয়েই যেন আমার শেষ নিঃশ্বাস বিদায় নেয়। আহির আলিমনগর তাঁতশালার সামনে দাঁড়ানো। ঘুরে ফিরে কেন যেন এখানে এসেই সে থমকে দাঁড়ায়। আশেপাশে কিছু দোকানপাট, কিছুটা সামনে বাজার। আহির একটি টং দোকানের সামনে এগিয়ে গেল। 1 কাপ চা চেয়ে টুলে বসে। সেদিন গুদামঘরের পাশে পড়ে পাওয়া ছুরিটি দেখল। সূর্যের ঝিলিক এসে পড়ল ছুরিতে। রোদ পড়া মাত্রই বিদ্যুৎ চমকানোর মতন আলো উৎপাদন হল। পাশে বসা এক মুরব্বী আহিরকে লক্ষ্য করে বললেন, কি রূপোর ছুরি? এইটা দিয়ে আপনি কি করবেন? মিলনকে এটা দিয়েই খুন করা হয়েছে। আহির বল ছুরিটির দিকে তাকিয়েই। শুনে লোকটা হতভম্ব হল। চোখ ছোট করে আহত চোখে তাকায় আহিরের দিকে। বললেন, আপনি নিশ্চিত? আমি আহির অনিশ্চিত কথা বলি না। দোকানি চুপচাপ। পাশে বসা ভদ্রলোক তিনিও চুপচাপ। হঠাৎ যেন বাতাসও থেমে গেল। আহির কিছুক্ষণ ছুরিটি দেখে বলল, আচ্ছা, আপনারা বলতে পারবেন এই ধরনের ছুরিকে বানাত বা কারা? দোকানি জলদি জবাবের সুরে বলল, একজন আছিল, ওসমান আহমেদ। উনি আছিলেন কামার। বেশিরভাগ স্বর্ণ রূপোর ছুরি তলোয়ার বানাইতেন। উনার কামারশালা কোথায়? বাজারের দিকে আছিল। কিন্তু অহন আর বাইচা নাই উনি। বহু আগেই মারা গেছে। দোকানি থেমে কিছু চিন্তা করল। এরপর আবার বলল, আসলে উনারে কে যেন মায়রা ফালাইছে। এইটাই শুনছি। কি বলেন? সেও খুন হয়েছে? পর্ব ছোট্ট, তবু মন্তব্য চাই এবং রিয়েক্ট। শেষের জন্য অপেক্ষা করো, আসছে নতুন কিছু। উপন্যাসটি শেষ পর্যায়ে।